হ্যালো এসএসসি 26 অ্যান্ড 27 ব্যাচ, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা স্ট্যান্ডার্ড এবং কারেক্ট ওয়েতে গ্রাফ চার্ট কিংবা পাই চার্ট লিখতে হয়। গ্রাফ চার্ট কিংবা পাই চার্ট লেখা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে একটা স্ট্যান্ডার্ডের উপর, তোমার নিজের বানিয়ে লেখা অর্থাৎ তোমার নিজের ফ্রি হ্যান্ড রাইটিং এর কৌশলের উপর। সো তুমি কিভাবে সঠিক নিয়মে এবং খুবই সহজ নিয়মে একটা স্ট্যান্ডার্ড গ্রাফ চার্ট বা পাই চার্ট লিখবে তার পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে এবং প্র্যাকটিস থাকবে আজকের ক্লাসে। সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এখন এই গ্রাফ চার্ট বা পাই চার্ট জেনারেলি দুইটা সেগমেন্টে আমাদের আসে। আমি প্রথমে তোমাদের শিখাবো যে কিভাবে বা কত ইজিয়েস্ট ওয়েতে তুমি একটা গ্রাফ চার্ট বা পাই চার্ট লিখতে পারো, তারপর আমি সুন্দর করে প্র্যাকটিস করে দেখাই দিব। একটু টাইম দাও, কারণ এই গ্রাফ চার্ট বা পাই চার্টে 10 মার্ক এবং তুমি চাইলে এই গ্রাফ চার্ট বা পাই চার্টে কিন্তু 10 আউট অফ 10 পাইতে পারো যদি আজকের স্ট্যান্ডার্ডটা ফলো করে তুমি গ্রাফ চার্ট বা পাই চার্ট লিখতে পারো। ব্যাপার হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা কতজন স্টুডেন্ট ফলো করতে পারে। স্টুডেন্টরা তো একদম গাজির পার্ট লিখে দিয়ে আসতে পারলে ওরা খুশি, ঠিক আছে, ওদের মনে যেটা চাবে ওইটা যদি ও লিখে দিয়ে আসতে পারে ওরা খুশি। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার মানে গ্রাফ চার্ট বা পাই চার্ট ওইটা ডিমান্ড করে না। গ্রাফ চার্ট বা পাই চার্টের একটা স্ট্যান্ডার্ড আছে, সব কিছুর একটা স্ট্যান্ডার্ড আছে। সো আমি তো স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করবো না। সো প্রথমত গ্রাফ চার্ট বা পাই চার্ট কিন্তু বেসিক্যালি মানে দুইটা সেগমেন্টে আসতে পারে। যদি তোমার এরকম গোল যে সার্কেল অর্থাৎ বৃত্ত থেকে আসে, এটাকে বলা হয় পাই চার্ট, ঠিক আছে, এটাকে বলা হয় পাই চার্ট। অর্থাৎ এরকম একটা তোমার গোল যে আর কি বৃত্ত, এর ভিতরে বিভিন্ন পোর্শনে ভাগ করে দেওয়া থাকে যে কোন পোর্শনে কি বা কোনো একটা মানে নির্দিষ্ট বা স্পেসিফিক একটা ডেটার উপরে এগুলো দেওয়া থাকে। এবং এইখান থেকে যদি তোমার এই যে গোল যে সেগমেন্টগুলো অর্থাৎ বৃত্ত টাইপের যে সেগমেন্টগুলো এখান থেকে যদি তোমার করতে বলে, এটাকে বলা হয় পাই চার্ট। আর যদি এই রকম, ঠিক আছে, এইগুলোকে বলা হয় বার গ্রাফ, ঠিক আছে, এইগুলোকে বলা হয় বার গ্রাফ। তাহলে একদম সেম জিনিসপত্র, এইটা হচ্ছে বার গ্রাফ আর একটা হচ্ছে পাই চার্ট, ঠিক আছে, অর্থাৎ এটা বার গ্রাফ। এখন মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আমাদের এইটা আসে বা এইটা আসুক, কোনো প্যারা না, জিনিসপত্র কিন্তু সেম। আমাদের ডেটাটা আছে ওইখানে, ওই ডেটাটা আমাদের সুন্দর করে অ্যানালাইসিস করে আমাদের যে তোমার যে রিটেন পার্ট, ওই রিটেন পার্টের ভিতরে ইনক্লুড করে লিখতে হয়, নাথিং এলস। আমি তোমাদের আমার সকল কথার ব্যাখ্যা একটু পরেই দিব, একদম প্র্যাকটিক্যালি দিব। তাহলে আমাদের বার গ্রাফও আসতে পারে, পাই চার্টও আসতে পারে, ঠিক আছে, একদম সেম। বার গ্রাফ এখানে তোমার মূলত কি আছে, দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ এই গ্রাফে মূলত আমাদের দেশে শিক্ষিত মানুষের মানে কে কোন প্রফেশনে যায় সেইটা দেখানো হয়েছে, ঠিক আছে। অ্যানালাইজ দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস, 150টা ওয়ার্ডে বা 150 ওয়ার্ডে তুমি এটা ব্যাখ্যা করো। এখন এইটা তোমার বার গ্রাফে আছে, ঠিক আছে, এইটা বার গ্রাফে না থেকে পাই চার্টে থাকতে পারতো। পাই চার্টে কোনো একটা পোর্শন, বড় একটা পোর্শনে দিতে হয়, এটা 60% গভর্নমেন্ট জব, 40% ব্যাংকিং, এরকম থাকতে পারতো। জিনিসপত্র কিন্তু সেম ভাই। সো তোমরা এতটা ইলজিক্যাল প্রশ্ন কেমনে করো যে ভাই আপনি গ্রাফ চার্ট শিখাইলেন, পাই চার্ট শিখাইলেন না? আর জিনিস তো ভাই সেম। আমার তো তাইলে মনে করে গ্রাফ চার্টটা পাই চার্টের ভিতরে ইনক্লুড করে আনলেই হইতো, একই জিনিসপত্র, আর কিচ্ছু না, ঠিক আছে, শুধু গ্রাফ আর পাই, নাথিং এলস, আর কিচ্ছু না। এটা হচ্ছে বার গ্রাফ, ওটা হচ্ছে পাই চার্ট। সো এখন তোমার এইরকম আরেকটা কথা বলে রাখি, জেনারেলি এখানে ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকে। বাংলাদেশে যে বোর্ডগুলো আছে ম্যাক্সিমাম বোর্ডে 80 ওয়ার্ডে লিখতে বলে, 80 ওয়ার্ডে লিখতে বলে। বাট কোনো কোনো জায়গায় আমরা দেখি 150 ওয়ার্ড বা 150 ওয়ার্ডেও লিখতে বলে। যদি ওয়ার্ড লিমিটেশন থাকে আমরা অবশ্যই ওয়ার্ড লিমিটেশন ফলো করব। বাট আমরা আজকে যে ফরম্যাটটা শিখবো, আমরা অন অ্যান অ্যাভারেজ একটা ফরম্যাটে শিখবো, মানে ফরম্যাট শিখবো। আমরা 80 ওয়ার্ডেরটাও শিখবো, 150 ওয়ার্ডেরটাও শিখবো। আমরা দুইটা কম্বাইন করে এমন একটা ফরম্যাট শিখবো যেই ফরম্যাটে আমার 100 to 120 ওয়ার্ডস, অর্থাৎ 100 থেকে 120টা ওয়ার্ড থাকবে। আমি কি বললাম, আজকে যে ফরম্যাট শিখবো এই ফরম্যাটে আমাদের 100 থেকে 120টা ওয়ার্ড থাকবে। তাহলে কিন্তু আমার 80 ওয়ার্ডেরটাও কভার হয়, আমার আবার এইটাও কভার হয়, মানে তোমার 150 ওয়ার্ডেরটাও কভার হয়। সো এই ক্ষেত্রে আমাদের গ্রাফ চার্ট বা পাই চার্ট লিখতে হয় 3টা পার্টে ভাগ করে। বিষয়টা একটু তোমাদের কাছে মানে একটু উইয়ার্ড লাগলো, ভাই গ্রাফ চার্ট বা পাই চার্ট 3টা পার্টে, অ্যাকচুয়ালি আমি আসলে জিনিসগুলো বুঝলাম না। গ্রাফ চার্ট বা পাই চার্ট 3টা পার্টে মানে কি? এখন গ্রাফ চার্ট বা পাই চার্ট কিন্তু একটা প্যারাই লিখতে হয়, সিঙ্গেল প্যারা হয়, ঠিক আছে। গ্রাফ চার্ট বা পাই চার্টে কিন্তু একটা সিঙ্গেল প্যারা হয়। কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলতেছি যে গ্রাফ চার্ট বা পাই চার্ট যখন তুমি লিখবা তখন বেসিক্যালি তুমি 3টা পার্টে মানে নিজের মতো করে 3টা পার্টে ভাগ করে লেখার ট্রাই করবা। অর্থাৎ তুমি যখন লিখতেছো তুমি শুধু মনে মনে পার্ট ধরবা, কিন্তু লিখবা কিন্তু সিঙ্গেল একটা প্যারায়। আমি কি বলতেছি, তুমি যখন লিখতেছো তখন কিন্তু মানে মনে মনে 3টা পার্ট ধরে করবা, যেটা তোমার জন্য লেখায় সহজ হবে, এটা একটা টেকনিক। কিন্তু তুমি যখন লিখবা তুমি কিন্তু একটা সিঙ্গেল প্যারায় লিখবা, ঠিক আছে। প্যারার ভিতরে ধরো এরকম শুরু করলা, এরকম একটা সিঙ্গেল প্যারাই সব শেষ করে দিবা। তুমি কিন্তু এরকম ব্রেক নিবা না যে প্রথম পার্টের জন্য আমি এতটুকু আবার ব্রেক করে দ্বিতীয় পার্ট এতটুকু আবার তৃতীয় পার্ট এতটুকু, এরকম না। সো আমি একটু বুঝাই নিলাম, আর তোমরা এই ভুলটা করবা। সো দেখো এই 3টা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, একটা হচ্ছে ডিটেইল পার্ট, আর একটা হচ্ছে সামারি পার্ট। সো কোন পার্টে অ্যাকচুয়ালি তুমি কি লিখবা এটা একটু তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই। ইন্ট্রোডাকশন, ডিটেইল আর সামারি, মানে 3টা পার্ট মনে মনে ধরে নিয়ে আমাদের লিখতে হয়। সো আমাদের বোর্ড কোশ্চেনগুলো জেনারেলি এরকম থাকে। সো তুমি যে প্রথম পার্টটা লিখবা
তুমি যেন অবশ্যই খাতায় যেন ইন্ট্রোডাকশন পার্ট লিখো না, মারবে কিন্তু, টিচাররা কিন্তু কাইটে দিবে। তোমাদের বোঝানোর জন্য টেকনিক হিসেবে তোমরা কিন্তু অ্যাজ এ হোল একটা সিঙ্গেল প্যারায় লিখবা। আমরা এখানে 3টা পার্টে তোমার বোঝানোর জন্য বলতেছি, বাট তুমি যখন লিখবা তুমি অবশ্যই অ্যাজ এ হোল একটা সিঙ্গেল প্যারায় লিখবা। সো ইন্ট্রোডাকশন পার্টে তুমি কি লিখবা? ইন্ট্রোডাকশন পার্টে এইখানে যে লাইনটা দেওয়া থাকবে এই সেম লাইনটা একটু ভার্বের ভোকাবুলারিটা চেঞ্জ করে লিখবা। এখানে তোমার দেওয়া আছে দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। আমাদের ইন্ট্রোডাকশন পার্টে জাস্ট এই লাইনটা আসবে, কিন্তু এই লাইনটা হুবহু আসবে না। এখানে এই লাইনে শোজ, ঠিক আছে, এখানে তোমার শোজ থাকতে পারে বা ইলাস্ট্রেট থাকতে পারে। এই শোজ বা ইলাস্ট্রেটটাকে আমরা একটু পরিবর্তন করব। যদি শোজ থাকে তাহলে আমরা ইলাস্ট্রেট দিব, যদি ইলাস্ট্রেট থাকে তাহলে ডিসক্রাইব দিব। মানে ওইখানে এই যে ভার্বটা থাকবে শোজ বা ইলাস্ট্রেট, ওইটা হুবহু ব্যবহার না করে ওইটার ভালো একটা সিনোনিম আমরা ব্যবহার করব। আমাদের প্রথমটার পরিবর্তন শুধু এতটুকু, আর কিচ্ছু না। আমাদের ইন্ট্রোডাকশন পার্টে অর্থাৎ যে প্রথম সেন্টেন্সটা থাকবে, প্রথম সেন্টেন্সটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স হওয়া লাগবে। এবং ওই প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের প্রথম সেন্টেন্সে একদম স্ট্যান্ডার্ডটা বজায় রাখার জন্য শুধুমাত্র একদম হুবহু কপি না করে জাস্ট ওইখানে ভার্বটা আমরা চেঞ্জ করে আমি যে বুঝাবো টিচারকে যে না আমি এই বিষয়গুলো জানি বা এই বিষয়গুলো বুঝি, ঠিক আছে, যে দ্য গ্রাফ শোজ দ্য তোমার চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের বাংলাদেশের মানে মানুষের শিক্ষিত মানুষ কে কোন পেশায় যায় এইটা মূলত এই গ্রাফে প্রকাশ করা হয়েছে। আমরা কিন্তু এই জিনিসটা সুন্দর করে রিপ্রেজেন্ট করব, সুন্দর করে বুঝাইতে সক্ষম হবো। এটা কিন্তু আমার মেইন মেসেজ, ঠিক আছে, আমার মেইন থিম বা মেইন মেসেজ কিন্তু এইটা। তো এই ক্ষেত্রে আমি শোজটাকে পরিবর্তন করে ইলাস্ট্রেট দিতে পারি, ডিসক্রাইব দিতে পারি, বা ট্রাই করবো হাইলাইট ব্যবহার না করার। আমি খুব হাইলি রেকমেন্ড করবো যে হাইলাইট ব্যবহার মানে হাইলাইটস এই কথাটা ব্যবহার করবে না, প্লিজ প্লিজ হাইলাইটস কথাটা ব্যবহার করো না। তুমি ব্যবহার করার ট্রাই করবে ইলাস্ট্রেট, কারণ ম্যাক্সিমাম জায়গায় শোজ দেওয়া থাকে, শোজের জায়গায় যদি ইলাস্ট্রেট দাও এটা আরো ভালো শোনা। ইলাস্ট্রেট মানে ব্যাখ্যা করা, ঠিক আছে, দেখানো আর ব্যাখ্যা করা। আমরা তো মূলত ব্যাখ্যাই করবো। একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফের ইনফরমেশনগুলো আমরা ব্যাখ্যা করবো, আমাদের কাজ তো এটা না। সো আমি যদি এখানে বলি দ্য গ্রাফ ইলাস্ট্রেটস the professional preference of educated people in our country represented the percentage of people choosing various career paths। অর্থাৎ এইখানে তুমি যদি এইটা নাও দিতা, এটা না দিলেও হইতো, তুমি যদি এখানে এটা দিতা দ্য গ্রাফ ইলাস্ট্রেট দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এটা দিলেও হইতো। বাট আমি কি করছি, আমি জানি, আমার মনে হয় যে আমি এই জিনিসগুলো জানি বা আমার কাছে ইনফরমেশনগুলো আছে, বা আমি ইংলিশটা মোটামুটি একটু ঘুরাই ফিরাই লিখতে পারি, ঠিক আছে, একটু ঘুরাই ফিরাই লিখতে পারি। সো আমি আমার এক্সিলেন্সটা দেখাইছি যে আমি এখানে লিখছি দ্য গ্রাফ ইলাস্ট্রেট দ্য প্রফেশনাল প্রেফারেন্স। ভালো শোনাই না, ভালো শোনাই না। সো তুমি যদি মানে যারা একটু ইংলিশ ভালো পারো বা একটু ফ্রি হ্যান্ড রাইটিং পারো, তারা এই রকম কোনো কিছু একটু ডিফারেন্ট ওয়েতে দিতে পারো। বা তুমি যদি ইংলিশ ভালো না পারো বা ইংলিশ মোটে পারো না, এরকম যদি স্টুডেন্ট হয়, তাহলে আমি বলবো প্রথম লাইন হুবহু যেটা আছে তুলে দাও, শুধু শোর জায়গায় ইলাস্ট্রেট দাও, বা তোমার ডিসক্রাইবের জায়গায় ইলাস্ট্রেট দাও, বা ইলাস্ট্রেট থাকলে তার জায়গায় তুমি অন্য কিছু একটা দাও, ঠিক আছে। সো বা ডিলস উইথও দিতে পারো, আলোচনা করে এটাও দিতে পারো। সো এটা হচ্ছে ব্যাপার। তোমার যদি তোমার স্টকটা ভালো থাকে ইংলিশের বা ফ্রি হ্যান্ড রাইটিং বা ভোকেবের, দেন তুমি এটা ব্যবহার করতে পারো। আদারওয়াইজ তুমি ওইখানে যেটা আছে শুধু ভার্বটা চেঞ্জ করে ব্যবহার করলেই হবে। আমি তোমার বুঝাইতে পারলাম, একদম ইজি বা সিম্পল, ঠিক আছে। দ্য গ্রাফ ইলাস্ট্রেট দ্য প্রফেশনাল প্রেফারেন্স অফ এডুকেটেড পিপল, জাস্ট সেম কথাটা আমি একটু অন্যভাবে বলছি। অর্থাৎ এই গ্রাফটাই মূলত দেখানো হচ্ছে আমাদের দেশের শিক্ষিত মানুষের প্রফেশনাল প্রেফারেন্স, অর্থাৎ পেশাগত মানে তারা কোনটা পছন্দ করে, মানে তাদের যে পছন্দের তালিকায় কোনটা বেশি থাকে। এবং এইটা দেখানো হয়েছে মূলত একটা তোমার কিসের দ্বারা, একটা পার্সেন্টেজের দ্বারা দেখানো হয়েছে। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে না, এটা দেখানো হয়েছে। সব জায়গায় কিন্তু পার্সেন্টেজ বা পোরশন দেওয়া থাকে। যদি বার গ্রাফ থাকতো এরকম থাকলে কিন্তু পোরশন দেওয়া থাকতো, যে কোন পোরশনে কত পার্সেন্ট, কোন পোরশনে কি, এটা বুঝতে পারছো। এরপরে আমাদের দ্বিতীয় হচ্ছে ডিটেল পার্ট। তোমরা কিন্তু পার্ট এরকম দিবা না, তোমরা কিন্তু সবগুলো একটা প্যারায় লিখবা। এই ডিটেল পার্টের অ্যাকর্ডিং টু কিন্তু এখান থেকে শুরু হবে, ঠিক আছে। সো এইটা মাথায় রাখবা। সো আমাদের ডিটেল পার্টের কাজ কি? ডিটেল পার্টের কাজ হচ্ছে একদম সিম্পল, একদম সিম্পল। কথাটা হচ্ছে এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, যতগুলো ইনফরমেশন দেওয়া থাকবে, তোমার আছে ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু থেকে একদম যে লাস্ট হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিসক্রাইব করা। ওটা তোমার কাজ হচ্ছে এইখানে গ্রাফ চার্ট থাকুক বা পাই চার্ট থাকুক, অর্থাৎ তোমার বার গ্রাফ থাকুক বা পাই চার্ট থাকুক, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, তোমার একদম প্রথম কাজ জাস্ট একদম ফার্স্ট ওয়ার্ক হচ্ছে, ঠিক আছে, তুমি ওই যে একদম সর্বোচ্চ যে ভ্যালুটা দেওয়া থাকবে তুমি জাস্ট ওইটার থেকে ব্যাখ্যা করা শুরু করবে। এখানে বার গ্রাফে দেওয়া আছে যে এখানে গভর্নমেন্ট জব মানে পছন্দ করে 60% শিক্ষিত মানুষজন, তারপরে কি রিসার্চ পছন্দ করে 10%, ব্যাংকিং পছন্দ করে 40%, টিচিং পছন্দ করে 30%, বিজনেস পছন্দ করে 20%, ফার্মিং পছন্দ করে 10%, মিটে গেল।
গেল। এখন তোমার কাজ কি, ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু থেকে তুমি সুন্দর করে নিচের দিকে নামবে। ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু, সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু, থার্ড হাইয়েস্ট ভ্যালু, ফোর্থ হাইয়েস্ট ভ্যালু, ফিফথ হাইয়েস্ট ভ্যালু, এইভাবে তুমি সুন্দর করে নিচের দিকে নামতে থাকবা, নিচের দিকে নামবা এবং ওইটা সম্পর্কে ব্যাখ্যা দিবা যে কোনটায় ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু, কোনটায় সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু, কোনটায় থার্ড হাইয়েস্ট ভ্যালু। প্রত্যেকটা জায়গায় সেম, প্রত্যেকটা বার গ্রাফ বলো বা তোমার পাই চার্ট বলো, প্রত্যেকটা জায়গায় সেম। ঠিক আছে, এখানে রকেট সায়েন্সের কিচ্ছু নাই, জাস্ট স্ট্যান্ডার্ডটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারি না, আমরা কিন্তু হাবি যাবি। প্রথমে কি করি যে ফার্স্ট অফ অল দ্য গ্রাফ শোজ দ্যাট বা ইলাস্ট্রেট দ্যাট ফার্মিং ইজ চুজেন বাই 10%, তারপরে কি বিজনেস ইজ চুজেন বাই 20%, এরকম গরু গাধার মতো লিখি প্রথম থেকে শুরু করে। ভাই প্রথম থেকে লিখতে বলি নাই, তোমার লেখার ভিতরে একটা সৌন্দর্য থাকা লাগবে, লেখার ভিতরে একটা মাধুর্য থাকা লাগে, লেখার ভিতরে একটা স্মার্টনেস থাকা লাগে। ঠিক আছে না, এই সকল প্রেফারেন্সগুলো কিন্তু টিচাররা দেখে। সো ওই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি প্রথম থেকে একদম যে সর্বোচ্চ হাইয়েস্ট ভ্যালু, তারপরে তুমি সেকেন্ড থার্ড এইভাবে হাইয়েস্ট ভ্যালুগুলো সুন্দর করে সাজায় লিখবা। দেখবা এইটার যে মানে স্ট্যান্ডার্ডটা একদম অতুলনীয় একটা স্ট্যান্ডার্ড। তুমি এখানে কি লিখছি দেখো, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুসারে গভর্নমেন্ট জবস আর দ্য মোস্ট প্রিফার্ড। গভর্নমেন্ট জব কিন্তু একদম সর্বোচ্চ পরিমাণে পছন্দের তালিকায় সবাই। ঠিক আছে, অ্যাট্রাক্টিং 60% অফ দ্য এডুকেটেড ইন্ডিভিজুয়াল, যেখানে মূলত 60% শিক্ষিত মানুষ দৌড়াইতেছে। ঠিক আছে, এখানে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিবর্গ বা মানুষজন। সো ইন্ডিভিজুয়াল যদি তোমার কাছে কঠিন মনে হয়, তুমি দিবা অ্যাট্রাক্টিং 60% অফ দ্য পিপিল। পিপিল দিলে কিন্তু হবে না, এডুকেটেড পিপিল। তারপরে কি আমাদের ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু কি 60% তোমার গভর্নমেন্ট জব। তারপরে কি আমরা সেকেন্ড হাইয়েস্ট ভ্যালুতে যাবো ব্যাংকিং। তারপর আমি যদি বলি যে ব্যাংকিং ফলোজ উইথ কত পার্সেন্ট, 40%, ব্যাংকিংয়ে যাইতেছে 40%। তারপরে কি আছে দেখো, তারপরে কি আছে দেখো, হোয়াইল টিচিং অ্যাট্রাক্টস 30%, যেখানে টিচিংয়ে যায় 30%। টিচিংয়ে কয় পার্সেন্ট যায়, 30%। এখানে আমি জাস্ট সুন্দর করে আমার ভ্যালুগুলা, 60% কী ছিল গভর্নমেন্ট জব, 40% কী ছিল ব্যাংকিং, আবার 30% কী ছিল টিচিং, সুন্দর করে আমি বসাচ্ছি কি পরিমাণ নিজে একটু দেখো। তারপরে কি বিজনেস ইজ চুজেন বাই 20%, বিজনেস পছন্দ করতেছে 20% মানুষজন। আমি কিন্তু ফোর্থ লোয়েস্ট ভ্যালুতে মানে হাইয়েস্ট ভ্যালুতে চলে আসলাম। তারপরে কি ওয়ারাস বোথ ফার্মিং অ্যান্ড রিসার্চ আর দ্য লিস্ট প্রেফার্ড, অর্থাৎ এখানে ফার্মিং আর রিসার্চ একদম মানে সর্বনিম্ন পরিমাণ মানুষ পছন্দ করে, অর্থাৎ রিসার্চ আর ফার্মিং করে বাংলাদেশে কিছু হবে না, এটা সত্য কথা। ঠিক আছে, এখানে তোমার বেসিক্যালি কি আছে যে ওয়ারাস এই যে এখানে আমি দিব যে ইজ উইথ অনলি 10% অপটিং ফর দিস প্রফেশন, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে মানে ফার্মিং আর তোমার এটা কি আমাদের যে টিচিং, ফার্মিং আর টিচিং, এটা কি রিসার্চ, ফার্মিং আর রিসার্চে কয় পার্সেন্ট করে যাইতেছে, ফার্মিং আর রিসার্চে কিন্তু মাত্র 10% করে লোকজন যাইতেছে। ঠিক আছে, আমরা কি মাঝে ভুল করে টিচিং বা রিসার্চ বা ফার্মিংয়ে 20% বলছিলাম, জানি না, এটা মূলত 10%। তুমি যখন লিখবা তখন ভালো করে সুন্দর করে লিখে আসবা। অর্থাৎ আমি কিন্তু এখানে প্রথম যে হাইয়েস্ট ভ্যালু, ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু থেকে লাস্ট একদম যে হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত সুন্দর করে ওই জিনিসগুলো আমি লিখছি। এখন তুমি যদি এইভাবে না লিখতে চাও, তুমি একদম ডিরেক্টলি লিখতে পারো যে 60% এডুকেটেড পিপল কি করতেছে, চুজ গভর্নমেন্ট জব। ঠিক আছে, সেকেন্ডলি দ্বিতীয়ত কি করতেছে, এখানে তুমি কানেক্টরের ব্যবহার করে অনেক কিছু অনেকভাবে লিখতে পারো, এটা তোমার দায়িত্ব তুমি কিভাবে ব্যাখ্যা করবা। বাট ব্যাখ্যা তুমি প্রথম যে মানে ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু, সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু এইভাবে করো, দ্যাট ইজ দ্য মোস্ট পারফেক্ট ওয়ে। ঠিক আছে, তারপরে কি আমাদের এই ডিটেল পার্ট কিন্তু শেষ। তুমি যখন ওই তোমার যতগুলো ভ্যালু ছিল ভ্যালুগুলো ব্যাখ্যা করবে, ডিটেল পার্ট শেষ। এখন লাস্টে যে পার্টটা সামারি পার্ট, সামারি পার্টে কি, সামারি পার্টে তুমি জাস্ট একদম হাইয়েস্ট যেটা থাকে আর একদম লোয়েস্ট যেটা থাকে সেটা নিয়ে আলোচনা করবো, আর কিছু না। সামারি পার্টটা একদম ইজি। এখন ব্যাপার ভাই আবার বলি, তুই যেন ভুল করে এই যে ইন্ট্রোডাকশন, ডিটেল আর সামারি পার্ট লিখে আসিস না, আসে আমার গালি দিস না, এভাবে লিখলে কিন্তু মার্ক দিবে না। তোর এগুলো আমি বোঝানোর জন্য বলতেছি। তুই বেসিক্যালি কি করবি, তুই হচ্ছে একটা সিঙ্গেল প্যারায় লিখবি, দ্যাট ইজ দ্য থিং, একটা সিঙ্গেল প্যারায় লিখবি। এটা আমি ভাই বোঝানোর জন্য বলতেছি। ঠিক আছে, আমি তোমাকে বোঝানোর ট্রাই করতেছি, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা ভালো ওয়ে হচ্ছে এইটা। কিন্তু তুমি কখনো এই যে ইন্ট্রোডাকশন বা ডিটেল পার্ট এভাবে লিখবা না, তুমি একটা প্যারায় লিখবা। তুমি এতটুকু লেখার পরে এই যে অ্যাকর্ডিং টু এখান থেকে শুরু করবা, আর এই যে প্রফেশনালসের পরে হেয়ার এখান থেকে শুরু করবা, মানে এইভাবে শুরু করবা, একটা সিঙ্গেল প্যারা হবে, এতভাবে কিন্তু হবে না, বুঝছো? সো এইটা হচ্ছে মেইন বিষয়। আমি এখানে পরে স্লাইড বানাইতে, স্লাইডে আমি বসাইতে ভুলে গেছি না, আমি একটা স্লাইডে বসাই দেখাই দিতাম, বুঝছো? সো এটা হচ্ছে ব্যাপার। সামারি পার্টে তুমি জাস্ট একদম হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু নিয়ে আলোচনা করবা। ডিটেল পার্টে আমরা কিন্তু হাইয়েস্ট ভ্যালু থেকে ধরে এক একটা করে সবগুলো আলোচনা করছি লোয়েস্ট পর্যন্ত। বাট আমরা এক্ষেত্রে জাস্ট একদম হাইয়েস্ট ভ্যালু একদম লোয়েস্ট ভ্যালু আলোচনা করবো, আর কিছু না। যে হার মোস্ট অফ দ্য এডুকেটেড পিপল টেন্ড টু প্রায়োরিটাইজ জব সিকিউরিটি। এখানে কিন্তু তোমার বেসিক্যালি মানে অধিকাংশ মানুষজন তারা কি করতেছে, তাদের জব সিকিউরিটিকে প্রায়োরিটি দিচ্ছে, প্রায়োরিটাইজ করতেছে। ঠিক আছে, তারপরে কি আস রিফ্লেক্টেড ইন দেয়ার স্ট্রং প্রেফারেন্স ফর গভর্নমেন্ট জবস অ্যান্ড ব্যাংকিং। মানে এখানে গভর্নমেন্ট জব আর ব্যাংকিংয়ে কিন্তু 60-40 মানে অনেক বেশি যাইতেছে না। তারপরে কি ইন কন্ট্রাস্ট বিপরীত দিকে ফিউয়ার ইন্ডিভিজুয়ালস চুজ ফার্মিং অ্যান্ড রিসার্চ, ইন্ডিকেটিং
আইদার এ ল্যাক অফ ইন্টারেস্ট অর পারসিভড অপরচুনিটি ইন দিস ফিল্ডস। অর্থাৎ মূলত এত কিছু যদি নাও বলতে চাও, তুমি বলবে এখানে সর্বোচ্চ বেশি পরিমাণে মানুষ কি করতেছে, তোমার ইয়াতে যাচ্ছে, আমার গভর্নমেন্ট জবে যাচ্ছে, সর্বোচ্চ কম পরিমাণ মানুষ ফার্মিং অ্যান্ড রিসার্চে আসতেছে। এখন কেন আসতেছে, এখানে তুমি নিজের মতামত ঢুকাই দিবা, ঠিক আছে। নিজে যা জানো যে মানে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে গেলে বুড়ো হইলেও ভালো মেয়ে বিয়ে করা যায়, ঠিক আছে। এই কারণে যে মনে করো আমাদের দেশের বয়স্ক তরুণেরা কিন্তু ওইখানে যায়, ঠিক আছে। মানে জাস্ট মানে এটা তো তুমি লিখবা না, লিখতে টিচাররা পিডাবে, বুঝছো, মানে আর কি তোমাকে একটা লজিক দিলাম। সো এটা হচ্ছে ব্যাপার। সো এই ব্যাপারের কারণে এটা কিন্তু হয়, বুঝছো, এটা হয়। তুমি একটা প্রেম করলা, ঠিক আছে, একটা প্রেম করলা, চটা একটা প্রেম করলা, তুমি তো বাচ্চা মানুষ, তুমি একটা ছোট মানুষ, তুমি ধরো পড়ো কি ইন্টারে পড়ো, বড় ইন্টারে পড়ো, তুমি তোমার বান্ধবীর সাথে প্রেম করছো, ঠিক আছে। তুমি ধরো 26 ব্যাস, তুমি ধরো একটা প্রেম করলা 26 ব্যাস, বা তুমি ধরো 27 ব্যাস এসেছি, তুমি ধরো একটা তোমার একটা ফ্রেন্ড বা বান্ধবী যার সাথে প্রেম করলা 27 ব্যাস, কিন্তু দিন শেষে ওই বান্ধবী বা ওইটা তুমি বিয়ে করতে পারবে না, ঠিক আছে। 99% শিওর থাকো ওইটা তোমার জন্য না। ওই দেখবো যে আর কয়দিন পরে দেখবা যে ওরে বিয়ে করে নিয়ে গেছে আর কেউ, ঠিক আছে। একজন দেখবা যে একটু দেখছে, যদি একটু মেয়েরা যদি একটু দেখছে সুন্দর হয়, দেখবা যে ভালো কেউ দেখবা একটা চাকরি টাকরি করে, ঠিক আছে, সে দেখবা যে বিয়ে করে নিয়ে চলে গেছে, বুঝতে পারছো। এটা হচ্ছে রিয়েলিটি। সো সেম এজে প্রেম করো না, মারা খাবা, সেম এজে প্রেম করবা না, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, তোমাদের অবস্থা কিন্তু এরকম হবে। এরপরে দিন শেষে তুমি কি করবা, তুমি কিন্তু রেভেঞ্জ নিবা। রেভেঞ্জ নেওয়ার জন্য তোমার বয়স যখন 30 আপ হবে, তুমি একটা গভর্নমেন্ট জবে ঢুকে তুমিও কারো পাখিরে নিজের করে নিবা, ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশের একটা ইউনিভার্সাল নিয়ম। সো এই হচ্ছে ব্যাপার। এইভাবে তুমি যদি লিখতে পারো, একটা প্যারায় লিখবা, এই যেভাবে শিখাইলাম এইভাবে শিখবা, এইভাবে লিখলে কিন্তু খুব ভালো একটা তুমি মানে মার্ক ক্যারি করতে পারবা। আর ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবো, স্বপ্নরাবি ইওর মেন্টর বলো, হীরামন মন্ডল অফিসিয়াল বলো, মানে যে চ্যানেলে তুমি দেখতেছো আমাদের পেজে থাকলে, আর তুমি জানাবা যে ক্লাসটা কেমন লাগলো, সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের সাথে যুক্ত হইতে 26 যে কোনো ব্যাচ, একাডেমিক প্রোগ্রাম বা অ্যাডমিশন প্রোগ্রাম আমাদের সাথে যুক্ত হইতে তুমি আমাদের ডেসক্রিপশনটা চেক করো, বা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এখানে আমাদের যে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে হবে, আমাদের ওয়েবসাইট স্বপ্নরাবি.com ভিজিট করলে হবে। সো এই হচ্ছে ব্যাপার। স্বপ্নরাবি.com ইউটিউবে সার্চ করো, ইউটিউব না সরি আমাদের ক্রোমে সার্চ করলে এখানে পেয়ে যাবা। সো আমার মনে হয় না তোমাদের আর থেকে বেশি বোঝানোর কিছু আছে। এখন সামনে অ্যাডমিশন, এইচএসসির পরপরই অ্যাডমিশন। এইচএসসির শেষ সময় থেকে নিজের জান প্রাণ দিয়ে চেষ্টা করো এইচএসসিতে ভালো করার, দেন অ্যাডমিশনে ভালো করার। এইচএসসির লাস্ট টাইমের ফাউন্ডেশন তোমাকে হেল্প করবে অ্যাডমিশনে ভালো করতে। এইচএসসির লাস্ট টাইমের ফাউন্ডেশন তোমাকে অ্যাডমিশনে নায়ক করবে, অ্যাডমিশনের সেরা একটা মানে একটা প্লেজে নিয়ে যাবে। সো অ্যাডমিশনে ভালো করতে গেলে এইচএসসি লাস্ট টাইমের ডেডিকেশন, হার্ড ওয়ার্ক, ফোকাস, এভরিথিং পুরা ইনক্লুড করে একটা মানে নিজেকে তুমি রিবিল্ড করো, নিজেকে তুমি নতুন করে তৈরি করো, নিজের মানে তুমি যে স্ট্রাকচারটা ছিল পড়াশোনার পুরো স্ট্রাকচার চেঞ্জ করো, গেম চেঞ্জ হয়ে যাবে। এইচএসসিতে ভালো করতে পারবা, অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশ সবগুলো ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবা। অর্থাৎ তুমি তোমার নিজের পুরো পড়াশোনার একাডেমিক ক্যারিয়ার বলো বা একাডেমিকের পরে অ্যাডমিশন টাইমে এসে যদি তুমি তোমার পুরো গেমটা চেঞ্জ করতে যাও, একাডেমিক থেকেই তুমি তোমার এইচএসসি লাস্ট টাইম থেকে বা এইচএসসির মাঝামাঝি সময় এইচএসসি 27 ব্যাচের জন্য এখন থেকে প্রিপারেশন নাও। বোথ ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন দুইটা জায়গায় ফোকাস করে প্রিপারেশন নাও, ঠিক আছে। দুইটা জায়গায় ফোকাস করে প্রিপারেশন, অনেক স্টুডেন্ট শুধুমাত্র এইচএসসি ফোকাস করে, বাট আমি বলবো তোমাদের হাতে যে টাইম আছে বা তোমরা পারো, কারণ অ্যাডমিশনের জন্য হালকা হালকা বিষয়গুলো যদি জেনে রাখো, এটা মানে এখন তুমি মনে করতেছো যে তুমি 1 ঘন্টা টাইম নষ্ট করতেছো না, এই 1 ঘন্টা টাইম অ্যাডমিশন নষ্ট করছো না, ইনভেস্ট করতেছো। তোমার এই 1 ঘন্টা টাইম ইনভেস্ট, প্রত্যেক দিনের 1 ঘন্টা টাইম ইনভেস্ট অ্যাডমিশন টাইমে প্রত্যেক দিন তোমার 4 ঘন্টা করে সেভ করবে, মিনিমাম 4 ঘন্টা সেভ করবে। সো এইটার বেনিফিট তুমি নিতে পারবা। এইচএসসি লাস্ট টাইম বা মিডিল টাইম, এই মাঝামাঝি সময় থেকে যদি তুমি অ্যাডমিশনের জন্য একটু একটু করে পড়ো, তোমার এটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট হিসেবে কাজ দিবে, ঠিক আছে। লাইফ টাইম ইনভেস্টমেন্ট, প্রি অ্যাডমিশন নাম শুনছো না, ওই প্রি অ্যাডমিশন যদি প্রি অ্যাডমিশন করে রাখো, বাংলাদেশের সব ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার দৌড়ে তুমি অনেকের থেকে অনেক বেশি আগায় যাবা। এটা একটু মাথায় রাখবো, ফোকাস করে পড়াশোনা করো, প্রি অ্যাডমিশন করো, নিজের সর্বোচ্চ ডেডিকেশন দাও, নিজের মানে ভিতরে কোনো রকমের কোনো ক্ষোভ রেখো না, নিজের ভিতরে কোনো রকমের কমতি রাখো না, একদম সর্বোচ্চ পড়াশোনা করো, সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন নিয়ে পড়াশোনা করো। তুমি পারবা, তুমি ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশে ভালো ভালো ইউনিভার্সিটি চান্স পাবা, তুমি অ্যাডমিশনে চান্স পাবা, তুমি এইচএসসিতে ভালো ফলাফল করতে পারবা, তোমার পুরো ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বেস্ট একটা ফলাফল করতে পারবা। অল দ্য বেস্ট এইচএসসি 26 and 27 ব্যাচ। লাভ ইউ অল গাইস, লাভ ইউ ফ্রম হীরামন ভাইয়া, ঠিক আছে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই ভাইকে জানাবে যে নেক্সট কোন ক্লাস চাও, কোন টপিকের। তোমাদের জন্য কিন্তু ম্যারাথন লোডিং, ঠিক আছে। একটা 10 ঘন্টার ম্যারাথন আসবে এইচএসসির ইংলিশ গ্রামার পার্টের সকল টপিক, আরেকটা ম্যারাথন আসবে ইংলিশ ফার্স্ট পেপারের সকল প্যাসেজ, আরেকটা ম্যারাথন আসবে ইংলিশ সেকেন্ড পেপারের সকল রিটেন টপিক, আরেকটা ম্যারাথন আসবে ইংলিশ ফার্স্ট পেপারের সকল রিটেন টপিক। অর্থাৎ 4টা ম্যারাথনে তোমার ইংলিশের 2টা পার্ট পুরোপুরি শেষ করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। সো কেমন লাগলো ক্লাসটা জানাও। অল দ্য বেস্ট।